ব্রাহ্মণবাড়িয়া নামটা শুনলেই অনেকের অনেক কিছুই মনে আসে, কিন্তু এর এমন একটা পরিচয় আছে যা সবকিছুকে ছাপিয়ে যায়। আর সেই পরিচয়ের একদম কেন্দ্রবিন্দুতে আছে একটা প্রতিষ্ঠান, জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া। চলুন এর ১ শতাব্দীরও বেশি সময়ের জ্ঞান আর সংগ্রামের গল্পটা একটু কাছ থেকে দেখা যাক। ব্রাহ্মণবাড়িয়াকে অনেকেই চেনেন ওলামার শহর বা সিটি অফ স্কলার্স হিসেবে, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন একটা গোটা শহর কিভাবে এমন একটা নাম পায়? এটা তো আর এমনি এমনি হয়নি। এর পেছনে আছে ১ শতাব্দীরও বেশি সময়ের ইসলামী জ্ঞান চর্চার এক গভীর ইতিহাস, আর সেই ইতিহাসের মূলে রয়েছে একটি প্রতিষ্ঠান। তো প্রশ্নটা হলো, ঠিক কী কারণে একটা জেলা এমন একটা শক্তিশালী পরিচয় পেল? এই উলামার শহর পরিচয়ের ভিত্তিটা আসলে কি? এর পেছনে লুকিয়ে আছে এক লম্বা ইতিহাস, অনেক ত্যাগ আর একটা প্রতিষ্ঠানের অসাধারণ নেতৃত্ব। আমাদের আজকের এই আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নগুলোরই উত্তর খুঁজব। চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। জামিয়া ইউনুসিয়ার জন্ম কিন্তু কোনো সাধারণ সময় হয়নি। এর প্রতিষ্ঠা হয়েছিল এমন একটা যুগে যখন মুসলিম সমাজ একটা বড় ধরনের সংকট আর চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছিল। ২০ শতকের শুরুর দিককার কথা ভাবুন। একদিকে ব্রিটিশ শাসন, পশ্চিমা শিক্ষার প্রভাব, আরেকদিকে কাদিয়ানীদের মতো নতুন নতুন ধর্মীয় মতবাদের প্রসার। সব মিলিয়ে মুসলিম সমাজের বিশ্বাস বা আকিদা একটা বড় পরীক্ষার মুখে পড়েছিল। ঠিক সেই সময়ে আলেমরা বুঝতে পারছিলেন যে একটা শক্ত ধর্মীয় শিক্ষা কেন্দ্র খুব দরকার। আর সেই প্রয়োজন থেকেই ১৯১৪ সালে মাওলানা আবু তাহের মোহাম্মদ ইউনিস এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করেন। একটা মজার ব্যাপার কি জানেন? শুরুতে কিন্তু প্রতিষ্ঠানটার নাম জামিয়া ইউনুসিয়া ছিল না। এর নাম রাখা হয়েছিল বাহরুল উলুম, যার মানে হল জ্ঞানের সাগর। শুধু নামটা শুনলেই বোঝা যায় প্রতিষ্ঠাতার স্বপ্নটা কত বড় ছিল। তিনি চেয়েছিলেন এটা হবে ইসলামী জ্ঞানের এক বিশাল সমুদ্র, যা এই অঞ্চলের মানুষকে পথ দেখাবে। পরে অবশ্য প্রতিষ্ঠাতা মাওলানা ইউনুসের নামেই এর নাম হয় জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া। যে কোনো প্রতিষ্ঠানের জীবনেই এমন একজন নেতা আসেন যিনি এর ইতিহাসটাই পাল্টে দেন। জামিয়া ইউনুসিয়ার জন্য ঠিক তেমন একজন এসেছিলেন, আর তার নেতৃত্বেই প্রতিষ্ঠানটা তার স্বর্ণযুগে পা রাখে। তার নাম আল্লামা তাজুল ইসলাম, কিন্তু মানুষ তাকে চিনত ফখরে বাঙ্গাল বা বাংলার গৌরব নামে। এই উপাধিটাই বলে দেয় তার প্রভাব কতটা বিশাল ছিল। তিনি শুধু একজন আলেমই ছিলেন না, ছিলেন একজন সত্যিকারের স্বপ্নদ্রষ্টা। একবার ভাবুন, ১৯২৬ সাল থেকে টানা ৪২ বছর, মানে প্রায় অর্ধেক জীবন তিনি এই প্রতিষ্ঠানের হাল ধরে রেখেছিলেন। এই যে কথাটা দেখছেন, এটাই ছিল তার মূল দর্শন। তিনি বিশ্বাস করতেন মাদ্রাসা শুধু ধর্মীয় জ্ঞান দেওয়ার জায়গা না, বরং এখান থেকেই তৈরি হবে সমাজের নেতা, যারা দেশ ও জাতিকে পথ দেখাবে। এই একটা চিন্তাই জামিয়া ইউনুসিয়াকে অন্য সব প্রতিষ্ঠান থেকে একেবারে আলাদা করে দিয়েছিল। তার ৪২ বছরের কাজগুলো দেখলে সত্যিই অবাক হতে হয়। ১. তিনি জামিয়াকে একটা সাধারণ মাদ্রাসা থেকে আন্তর্জাতিক মানের ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরিণত করেন। ২. এলাকার অন্য মাদ্রাসাগুলোকে এক সুতোয় বাঁধতে তিনি ইদারা এ তালিমিয়া নামে একটা শিক্ষা বোর্ডও তৈরি করেন। আর সবচেয়ে বড় ব্যাপার হল ১৯৬৪ সালে কায়রোতে যে বিশ্ব উলামা সম্মেলন হয়েছিল, সেখানে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের একমাত্র প্রতিনিধি ছিলেন। এটা তখন কিন্তু বিশাল একটা আন্তর্জাতিক স্বীকৃতি ছিল। জামিয়া ইউনুসিয়ার পরিচয়টা আসলে দ্বিমুখী। একদিকে এটা যেমন গভীর জ্ঞানচর্চার একটা কেন্দ্র, ঠিক তেমনি অন্যদিকে এটা সামাজিক আর রাজনৈতিক সংগ্রামেরও একটা ঐতিহাসিক জায়গা। চলুন এই দুটো দিকই একটু ভালো করে দেখি। এর পড়াশোনার সিস্টেমটা কিন্তু বেশ গোছানো। একজন ছাত্রের যাত্রা শুরু হয় নুরানি আর মক্তব, মানে একদম বেসিক লেভেল থেকে। এরপর মাধ্যমিক স্তরে তারা আরবি ব্যাকরণ আর ইসলামী আইনের গভীরে ঢোকে। সর্বোচ্চ স্তর হল দাওরায়ে হাদিস, যা মাস্টার্সের সমান। কিন্তু গল্পটা এখানেই শেষ না। যারা ফতোয়া বা ইসলামী আইনশাস্ত্রে স্পেশালাইজেশন করতে চায়, তাদের জন্য আছে ইফতা বিভাগ, আর আরবি সাহিত্যে পাণ্ডিত্যের জন্য আছে আদব বিভাগ। বর্তমানে প্রতিষ্ঠানটা কত বড় তা এই সংখ্যাগুলো দেখলেই পরিষ্কার হয়ে যায়। এখানে প্রায় ২৫০০ ছাত্র পড়াশোনা করছে। প্রতি বছর প্রায় ৩৫০ ছাত্র দাওরায়ে হাদিস বা মাস্টার্স শেষ করে বের হচ্ছে। আর এই বিশাল কর্মযজ্ঞ সামলাচ্ছেন ৫৬ জন শিক্ষক আর কর্মী। এবার আসি এর সংগ্রামের ইতিহাসে। ২০০১ সালের ফতোয়া আন্দোলন বাংলাদেশের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, আর সেই ঘটনার একেবারে কেন্দ্রে ছিল এই জামিয়া। ফতোয়া মানে হল কোনো বিষয়ে ইসলামী বিশেষজ্ঞদের মতামত। তো ২০০১ সালের ১ জানুয়ারি হাইকোর্ট যখন এই ফতোয়াকে অবৈধ ঘোষণা করে, তখন দেশ জুড়ে তীব্র প্রতিবাদ শুরু হয়। মুফতি ফজলুল হক আমিনের নেতৃত্বে সেই আন্দোলন দানা বাঁধে, আর ৪ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করার পর পরিস্থিতি একদম হাতের বাইরে চলে যায়, যার পরিণতি ছিল খুবই মর্মান্তিক। সেই ভয়ঙ্কর দিনে পুলিশের গুলিতে ৬ জন মানুষ শাহাদাত বরণ করেন।
এদের মধ্যে মাদ্রাসার ছাত্রও ছিল, আবার সাধারণ মানুষও ছিল। এই স্লাইডে আমরা সেই শহীদদের নাম দেখতে পাচ্ছি। তাদের এই আত্মত্যাগের কারণেই কিন্তু পরে সরকার আর বিচার বিভাগ তাদের অবস্থান পাল্টাতে বাধ্য হয়। শেষ পর্যন্ত ফতোয়াকে ধর্মীয় অধিকারের অংশ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়, মানে তাদের সংগ্রামটা বৃথা যায়নি। 100 বছরেরও বেশি সময় ধরে জামিয়া ইউনুসিয়া যে উত্তরাধিকার বা লেগেসি তৈরি করেছে তা সত্যি অসাধারণ। এর প্রাক্তন ছাত্ররা আর এর স্বাধীন প্রশাসনিক কাঠামো একে একটা অন্য উচ্চতায় নিয়ে গেছে। এই প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রদের একটা বিশেষ নামে ডাকা হয় ইউনুসি। এটা শুধু একটা পরিচয় না, এটা একটা মর্যাদার প্রতীক। এই পরিচয়টা বহন করার মানে হল আপনি 1 শতাব্দীর জ্ঞান আর সংগ্রামের এক গৌরবময় ঐতিহ্যের অংশ। এর ছাত্রদের প্রভাব যে কতটা বিস্তৃত তাই স্লাইডটা দেখলেই বোঝা যায়। একদিকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের মতো প্রকাণ্ড পণ্ডিত, যিনি বুখারী শরীফের প্রথম বাংলা অনুবাদক। অন্যদিকে মুফতি ফজলুল হক আমিনীর মতো একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা, যিনি সংসদ সদস্য হয়েছিলেন। মানে জ্ঞানচর্চা আর রাজনীতি দুটো ক্ষেত্রেই ইউনুসিরা নেতৃত্ব দিয়েছেন। তালিকাটা কিন্তু এখানেই শেষ না। ব্রাহ্মণবাড়িয়ার সাবেক প্রধান মুফতি নুরুল্লাহ, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের সাবেক ইমাম মৌলানা শাহ সৈয়দ মুসলেহুদ্দিন আর হেফাজতে ইসলাম বাংলাদেশের বর্তমান মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, এরা সবাই এই প্রতিষ্ঠানেরই ছাত্র। এর থেকেই বোঝা যায় বাংলাদেশের ধর্মীয় আর সামাজিক জীবনে এর শিকড় কতটা গভীরে। আচ্ছা, এর সবচেয়ে আকর্ষণীয় দিকগুলোর একটা কি জানেন? সেটা হলো এর প্রশাসনিক ব্যবস্থা। জামিয়া ইউনুসিয়া কোনো সরকারি অনুদান নেয় না। এটা চলে একটা পরামর্শ পরিষদ বা মজলিসের শুরার সিদ্ধান্তে আর সাধারণ মানুষের দানে। এর মানেটা কি? এর মানে হলো প্রতিষ্ঠানটা তার আদর্শের ব্যাপারে পুরোপুরি স্বাধীন। কারো কাছে তাদের জবাবদিহি করতে হয় না বলেই তারা নিজেদের স্বকীয়তা ধরে রাখতে পেরেছে। ভাবুন একবার, 1914 সালে যে বাহারুল উলুম বা জ্ঞানের সাগরের যাত্রা শুরু হয়েছিল তা আজ 110 বছরেরও বেশি সময় পার করে ফেলেছে। একটা ছোট্ট মক্তব থেকে এটি আজ দেশের অন্যতম সেরা আর প্রভাবশালী ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। জামিয়া ইউনুসিয়া তার গৌরবময় অতীত নিয়ে দাঁড়িয়ে আছে, এটা সত্যি। কিন্তু 21 শতকের এই দ্রুত বদলে যাওয়া দুনিয়ায় এর ভবিষ্যৎ কি? আধুনিক শিক্ষার সাথে ধর্মীয় শিক্ষার মেলবন্ধন ঘটিয়ে আর বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করে এই প্রতিষ্ঠানটি আগামী দিনে কী ভূমিকা রাখবে? এই প্রশ্নটাই আজ আমাদের ভাবনার জন্য রইল।